হ্যালো বন্ধুরা, বেসামাল প্রেম চ্যানেলের তরফ থেকে আমি মাম্পি। আমাদের ভিডিওগুলোর নোটিফিকেশন সবার আগে পেতে হলে নিচে থাকা সাবস্ক্রাইব বাটনটি ক্লিক করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে নিন। আর আমাদের ভিডিওগুলোতে লাইক, শেয়ার, কমেন্ট করতে মোটেও ভুলবেন না। ধন্যবাদ সবাইকে। ঢাকা শহরের সব থেকে বড় ভার্সিটির সামনে দাঁড়িয়ে আছে শ্রাবণ। কাঁধে বই খাতা ভর্তি বড় একটা ব্যাগ, চোখে মোটা ফ্রেমের একটা পুরনো চশমা, তার উপরে আবার 2 বছরের পুরনো শার্ট প্যান্ট পরে এসেছে সে। তাছাড়াও নতুন জামা কাপড়ই বা সে পাবে কই? সে এখানে ক্লাস করতে আসে নাই, এসেছে ভর্তি হতে। প্রায় সপ্তাহখানেক হয়েছে তার রেজাল্ট বেরিয়েছে। শ্রাবণের এখানে আসার কোনো ইচ্ছেই ছিল না। তাকে এখানে আসতে হয়েছে শুধুমাত্র তার মায়ের জন্য। তার মা চায় যে তার ছেলে ঢাকা শহরের সব থেকে বড় ভার্সিটিতে পড়াশোনা করে ভালো রেজাল্ট করে একটা ভালো চাকরি করুক। শ্রাবণ তার মা এবং বাবাকে সব থেকে বেশি ভালোবাসে, যার কারণে আজকে সে এইখানে দাঁড়িয়ে আছে। তাকে এইভাবে দাঁড়িয়ে থাকতে দেখে ভার্সিটির দারোয়ান বলে উঠল, এই ছেলে, তুই এইভাবে এখানে দাঁড়িয়ে আছিস কেন? শ্রাবণ যেন একটু কেঁপে ওঠে। সে কাঁপা কাঁপা কণ্ঠে বলে উঠল, জি, মানে ভার্সিটিতে ভর্তি হওয়ার জন্য এসেছি। কোথায় গিয়ে ভর্তি হতে হবে স্যার? শ্রাবণের কথা শুনে দারোয়ান মনে মনে অনেক মজা পায়, কারণ এই রকম একটা খ্যাত ছেলে কিনা এত বড় ভার্সিটিতে ভর্তি হওয়ার জন্য এসেছে। মনে মনে সে প্রচুর হেসে নেয়। যেহেতু শ্রাবণ তাকে স্যার বলে ডেকেছে, তাই দারোয়ান নিজেকে অনেকটা সম্মানিত ব্যক্তি মনে করলো। সে শ্রাবণকে তাড়িয়ে না দিয়ে হেসে বলল, তুই এই ভার্সিটিতে ভর্তি হতে এসেছিস, তাও আবার এই অবস্থায়? শ্রাবণ দারোয়ানের কথা শুনে অনেকটা ভয়ে চুপসে যায়। সে চুপ করে দাঁড়িয়ে থাকে। তখনই দারোয়ান আবারও বলে ওঠে, হুম 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 এসেছিস যখন, তাহলে একটা চান্স নিয়ে দেখ। ভার্সিটির ভিতরে ঢুকে ডান দিকে প্রথম রুমটা প্রিন্সিপাল স্যারের, তুই সোজা তার কাছে চলে যা। শ্রাবণ কোনো কথা না বলে চুপচাপ দারোয়ানের বলা জায়গায় চলে যায়। শ্রাবণ চলে যাওয়ার পরেই দারোয়ান জোরে জোরে হাসতে শুরু করলো আর বলতে লাগলো, কোথা থেকে আসে এইসব কে জানে? এর মতো একটা ক্ষেত নাকি এত বড় ভার্সিটিতে পড়বে? বেটা, আজকে যাও, টের পাবে ভার্সিটির ছেলে মেয়ে কি জিনিস। এইটা বলেই দারোয়ান আবার হাসতে লাগলো। এদিকে শ্রাবণ দারোয়ানের বলা জায়গায় চলে আসে। এতক্ষণ শ্রাবণ একটা জিনিস বেশ ভালো করেই লক্ষ্য করেছে। তার দিকে ভার্সিটির সবাই কেমন করে যেন তাকিয়ে আছে আর নিজেদের মধ্যে কি সব বলাবলি করছে। মাঝে মাঝে আবার জোরে জোরে হেসে উঠছে। শ্রাবণ সেদিকে নজর না দিয়ে সামনে এগিয়ে যায়, কিন্তু সামনের রুমে প্রবেশ করে শ্রাবণ অনেক বড়সড় একটা শক খেয়ে যায়। কারণ দারোয়ান তাকে বলেছিল যে এটা প্রিন্সিপাল স্যারের রুম, কিন্তু এগুলো তো অনেকগুলো মেয়ে বসে আছে। শ্রাবণ এতগুলো মেয়েদেরকে একসাথে দেখে ভয় পেয়ে যায়। সে রুম থেকে বের হতেই যাবে, তখন মেয়েগুলোর মধ্যে থেকে একজন বলে ওঠে, এই খ্যাত, দাঁড়া, কোথায় যাচ্ছিস? শ্রাবণ ভয় পেয়ে দাঁড়িয়ে যায়। ভয়ে ভয়ে পিছে ঘুরে দাঁড়িয়ে থাকে। কয়েকটা মেয়ে তার দিকে এগিয়ে আসে আর বলে, তুই কোন সাহসে এখানে এসেছিস? তোকে এখানে আসার অনুমতি কে দিয়েছে? শ্রাবণ অনেকটা ভয় পেয়ে যায় আর আস্তে আস্তে বলে, জি, আমি ভেবেছিলাম এটা প্রিন্সিপাল স্যারের রুম, তাই এখানে এসেছিলাম। সরি, ভুল হয়ে গেছে। তখনই মেয়েগুলোর মধ্যে থেকে একজন ঠাস করে থাপ্পড় বসিয়ে দিল শ্রাবণের গালে। শ্রাবণের মোটা ফ্রেমের চশমাটা নিচে পড়ে গেল। শ্রাবণ গালে হাত দিয়ে দাঁড়িয়ে রইল। এই ফাজলামি করিস আমাদের সাথে? এই রুমের বাইরেই তো বড় করে লেখা আছে যে এটা মেয়েদের কমন রুম। ইস, তোর গালে হাত দিয়ে আমার হাতটাও নোংরা হয়ে গেছে। তখনই ওদের মধ্যে থেকে আরেকটা মেয়ে বলে উঠল, ঠিক বলেছিস। দেখ না, গায়ের রং কি কালো, তার উপরে আবার নোংরা জামা কাপড়। কি জানি কোথা থেকে আসে এইসব খ্যাত। এটা বলে সব মেয়েগুলো একে অপরের সাথে হেসে উঠল। শ্রাবণের চোখ থেকে দুফোঁটা পানি গড়িয়ে পড়ল। সে তার হাত দিয়ে চোখের পানি মুছে নিল। এই অনেক হয়েছে, ছেলেটার চোখ থেকে পানি বেরিয়ে গেছে। ওকে এইবার যেতে দে, না হলে দেখবি এখানেই ফিট হয়ে গেছে। আরে বাদ দে তুই, এইসব ওর নাটক। ও এখানে ভুল করে আসে নাই, এসেছিল আমাদের দেখতে। এইসব ছেলেদের আমার ভালো করে চেনা আছে। এরপর মেয়েগুলো শ্রাবণকে অনেক কথা শোনাতে লাগলো।
শ্রাবণ চুপচাপ সেগুলো হজম করে নিচ্ছে। এছাড়া আর কোনো উপায় নেই। এই খ্যাত, তুই এখনো এখানে দাঁড়িয়ে আছিস কেন? এখনই আমাদের চোখের সামনে থেকে যা, তোকে যেন আমাদের আশেপাশে না দেখতে পাই। শ্রাবণ আবার তার চোখের পানি মুছে নেয়। এরপর তার চশমা ফ্লোর থেকে তুলে রুমের বাইরে চলে আসে। এইবার আশেপাশের লোকজনগুলো যেন আরো জোরে জোরে হাসতে লাগলো। এত অপমানিত সে কোনো দিনও হয়নি, তাই সে আর এখানে এক মুহূর্ত না দাঁড়িয়ে ভার্সিটির বাইরে চলে এলো। আসার সময় সে দারোয়ানের দিকে তাকিয়ে দেখে দারোয়ান মিটিমিটি করে হাসছে। শ্রাবণ তাকে কিছু না বলে বাইরে চলে এলো। এরপর শ্রাবণ রাস্তা দিয়ে হাঁটতে হাঁটতে একটা ফাঁকা নির্জন জায়গায় চলে এলো। আশেপাশে তেমন কোনো লোকজন নেই। রাস্তার পাশে বসে তার চোখ থেকে চশমাটা খুলে আস্তে আস্তে কান্না করতে লাগলো। শ্রাবণ কি কারণে ঢাকা শহরে এসেছে আর তার পরিচয় বা কি? আসুন আগে আমরা তার পরিচয় জেনে আসি। ছেলেটার পুরো নাম শ্রাবণ আহমেদ ইমন। পরিবার বলতে বাবা আর মা, এই তিনজন মিলেই তার ছোট্টখাট্ট পরিবার। আত্মীয় স্বজন বলতে সবাই আছে, তবে তাদের সাথে যোগাযোগ নেই কারো। কারণ একটাই, আর্থিক অবস্থা মোটেও ভালো না তাদের। শ্রাবণের বাবার একটা রিক্সা আছে, সেটা চালিয়েই তার বাবা পরিবারের সব খরচ চালায়, সাথে শ্রাবণের পড়াশোনার খরচও। আর শ্রাবণের মা অনেক দিন ধরে অসুস্থ, শুধুমাত্র টাকার অভাবে বিনা চিকিৎসায় এতদিন ধরে বিছানায় পড়ে আছে। শ্রাবণ মাত্র এইচএসসি পাস করেছে। তার ইচ্ছা ছিল সে তার পাশের এলাকায় ভার্সিটিতে ভর্তি হবে, কিন্তু তার মা তাকে সেটা করতে দেয়নি। তার মায়ের একটাই কথা, ছেলেকে সে ঢাকা শহরে পড়াশুনো করাবে। এদিকে শ্রাবণের রেজাল্টও ভালো ছিল, তাই শ্রাবণ বাধ্য হয়ে ঢাকা যেতে রাজি হয়। আজকে একদিন হলো সে ঢাকা শহরে এসেছে। হাতে সামান্য কিছু টাকা, বাসা ভাড়া দিয়ে মোটামুটি 1 মাস চলে যাবে। কিন্তু এরপর কি হবে? রাতের বাসে করে সে ঢাকা শহরে এসেছে। সকাল 9টায় ঢাকা এসে পৌঁছায়, আর এসেই সবার প্রথমে ভার্সিটি ভর্তি হতে চায়। এরপর কি হলো সেগুলো তো আপনারা দেখলেনই। কান্না থামিয়ে শ্রাবণ বসা থেকে উঠে দাঁড়ালো, কারণ সে জানে এখন তার কান্নার সময় না। এভাবে কান্না করলে কারো কিছু আসে যায় না। তাকে এখন বাসা খুঁজতে হবে, না হলে রাতে থাকবে কই? আর বাবা মাকেই বা কি বলবে? রাস্তায় রাস্তায় অনেক জায়গায় ঘুরতে থাকে সে, কিন্তু কোনো লাভ হয় না, কারণ বেশিরভাগ লোকই বেচারার ভাড়া দিতে চায় না। আর যে সকল লোক রাজি হয় তারা বাসা ভাড়া অনেক বেশি চায়, সেটা শ্রাবণের কল্পনার বাইরে। এভাবে বাসা খুঁজতে খুঁজতে সন্ধ্যা নেমে আসে। অবশেষে শ্রাবণ হাল ছেড়ে রাস্তার পাশের একটি বেঞ্চিতে বসে পড়ে আর চুপি চুপি কান্না করতে লাগে। রাস্তা দিয়ে অনেক মানুষের আনাগোনা, কেউ তার দিকে তাকিয়ে হাসছে, আবার কেউ বলছে পাগল। কিন্তু এগুলো কিছুই শ্রাবণের মাথায় যাচ্ছে না, কারণ সে আগে থেকেই জানতো ঢাকা শহরে সে টিকবে না। কারণ একটাই, টাকা। না আছে থাকার কোনো জায়গা, না আছে পর্যাপ্ত টাকা। সে শুধু তার বাবা মাকে খুশি করার জন্য ঢাকা শহরে এসেছে। সামনে কি হবে সেটা সে জানে না। শ্রাবণ এগুলো ভাবছিল আর চোখের পানি ঝরাচ্ছিল। বিকেলবেলা অফিস শেষ করে বাসায় যায় আকাশ। এরপর কোনো মতে ফ্রেশ হয়ে রাস্তায় বেরিয়ে পড়ে সে। তার হাতে কয়েকটা টুলেট পেপার। রাস্তার পাশে অনেক দেওয়ালে সে এগুলো লাগিয়ে বেড়াচ্ছে, কারণ তার ফ্ল্যাটে একজন ব্যাচেলার পার্টনার দরকার। কারণ এত বড় ফ্ল্যাটে একা একা থাকতে সে বোরিং ফিল করছে। তাছাড়া ভাড়াটাও কমবে যদি না কেউ তার সাথে থাকে। এটা ভেবে আকাশ রাস্তায় রাস্তায় টুলেট লাগিয়ে বেড়াচ্ছিল। তখনই সে খেয়াল করে রাস্তার পাশে একটা ছেলে বসে একা একা কান্না করছে। ছেলেটা আকাশের থেকে কিছুটা ছোট হবে। আকাশ আর কিছু না ভেবেই ছেলেটার কাছে যায়। ছেলেটা অন্য কেউ ছিল না, এই ছেলেটাই শ্রাবণ ছিল। আকাশ কোনো কিছু না ভেবে শ্রাবণের পাশে গিয়ে বসে। শ্রাবণের কাঁধে হাত দিয়ে বলে, এ কি ছোট ভাই, তুই এইভাবে ফুপিয়ে কান্না করতেছো কেন? শ্রাবণ হঠাৎ কারো কণ্ঠ পেয়ে নড়ে চড়ে বসে। কি হলো, আমাকে বলবে না? ভাইয়া, আসলে আমি আজকেই ঢাকায় এসেছি। ঢাকার কোনো কিছুই ঠিকঠাক চিনি না।
আমার বাবা মা ছাড়া এই দুনিয়ায় আর কেউ নেই, আর আমি তাদের মুখে হাসি ফোটানোর জন্যই ঢাকা শহরে এসেছি। কিন্তু আমি এখানে এসে পুরো অসহায় হয়ে পড়েছি। কি হয়েছে আমাকে খুলে বলো, দেখি আমি কোনো সাহায্য করতে পারি কি না। ভাইয়া, আসলে আমি লেখাপড়া করার জন্য ঢাকা শহরে এসেছি, কিন্তু আমি কিছুতেই থাকার জায়গার ব্যবস্থা করতে পারতেছি না। ব্যাচেলর কাউকে বাসার মালিকেরা ভাড়া দিতে চায় না, আর যারা দেয় তারা অনেক টাকা চায়, কিন্তু আমার কাছে তো এত টাকা নেই। বিশ্বাস করেন ভাই, আমার জন্য মোটেও কষ্ট হচ্ছে না, কিন্তু যে বাবা মা আমাকে তাদের জীবনের সমস্ত কিছু দিয়ে ঢাকা শহরে পাঠিয়েছে, তাদেরকে আমি কি জবাব দিব? শ্রাবণ চোখের পানি ছেড়ে দিয়ে কথাগুলো বলল। আকাশ অনেক বছর হয়েছে ঢাকা শহরে এসেছে, সেও একদিন এমন পরিস্থিতির মধ্যে ছিল, কিন্তু এখন সব কিছু ঠিকঠাক। তাই আকাশ শ্রাবণের কষ্টটা বুঝতে পারলো। সে শ্রাবণকে বলল, চোখের পানি মুছে নাও, মনে করো তোমার থাকার ব্যবস্থা হয়ে গেছে। ভাই, আমি জানি আপনি আমার চোখের পানি দেখে আমাকে সান্ত্বনা দিচ্ছেন। আমি সত্যি বলতেছি, আমার ফ্ল্যাটে একজন লোক প্রয়োজন। ওই যে টুলেট দেখো। এরপর শ্রাবণ টুলেট দেখে অনেকটা নিশ্চিন্ত হলো আর সাথে সাথে আকাশকে জড়িয়ে ধরে। ধন্যবাদ ভাইয়া, আমি যে কি করে আপনাকে ধন্যবাদ দিব আমার জানা নেই। আমি ভাবতেও পারি নাই যে এত তাড়াতাড়ি আমি বাসা পেয়ে যাব। রাত হয়ে গেছে, চলো তোমাকে বাসায় নিয়ে যাই। ভাইয়া, আপনি সত্যি বলছেন তো? আমার তো এখনো বিশ্বাস হচ্ছে না যে আপনি আমাকে এত বড় একটা উপকার করতেছেন। এই দেখ, এত কথার মাঝে তো তোমার পরিচয়টাই জানা হলো না। ও হ্যাঁ ভাইয়া, আমি শ্রাবণ আহমেদ ইমন। আমি আকাশ মাহমুদ। এরপর শ্রাবণ আর আকাশ দুজনে খুঁটিনাটি কিছু কথা বলতে বলতে আকাশের ফ্ল্যাটে চলে এলো। আকাশ এই ফ্ল্যাটে একা ভাড়া থাকে। বাসা ভাড়া মাস গেলে 10,000 টাকা দিতে হয়। অনেক দিন ধরে আছে এখানে। শ্রাবণ আকাশের সাথে তার ফ্ল্যাটে চলে এলো, কিন্তু শ্রাবণ আকাশের ফ্ল্যাটে এসে অনেক অবাক হয়। কারণ একটাই, এর আগে সে কখনো তার এলাকার বাইরে আসে নাই, আর এখন তো সে ঢাকা শহরে। ঢাকা শহরের বড় বড় বাড়িগুলো সে শুধু বাইরে থেকেই দেখেছে, কিন্তু কোনোদিন ভিতরে প্রবেশ করে দেখে নাই। আর আজকে তো সে বাসার ভিতরে চলে এসেছে। শ্রাবণ শুধু আশেপাশে তাকিয়ে দেখছে। আকাশ ব্যাপারটা বুঝতে পেরে হেসে বলে উঠল, শ্রাবণ, তুমি আগের ফ্রেশ হয়ে এসো, এরপর আস্তে আস্তে সবকিছু দেখে নিও। ওইদিকে ওয়াশরুম। শ্রাবণ শুধু মাথা নাড়িয়ে হ্যাঁ বলল। শ্রাবণ, তোমার ব্যাগটা আমার কাছে দাও, আমি ওটা রেখে দিচ্ছি। শ্রাবণ প্রথমে একটু ভাবলো, এরপর ব্যাগটা আকাশের কাছে দিল। কারণ এই ব্যাগের ভিতরে শ্রাবণের সবকিছু, সামান্য কিছু টাকা আর তার বাবা মায়ের পুরনো একটা ছবি। শ্রাবণ তার চশমাটা বাইরে রেখে ওয়াশরুমের ভিতরে চলে গেল। শ্রাবণ ওয়াশরুমে চলে যাওয়ার পরেই আকাশ শ্রাবণের ব্যাগ খুলে দেখতে লাগলো। কারণ এটা ঢাকা শহর, এখানে কাউকে বিশ্বাস করা ঠিক না। তাই একটু চেক করার পর আকাশ শ্রাবণের ব্যাগ চেক করতে লাগলো। কিন্তু ব্যাগ চেক করে আকাশ অনেকই নিশ্চিন্ত হলো, কারণ ব্যাগে কয়েকটা বই খাতা, সাথে শ্রাবণের সমস্ত কাগজপত্র, যেগুলো দেখে আকাশ বুঝে গেল যে শ্রাবণ বরাবরই অনেক ভালো স্টুডেন্ট। এরপর আকাশ একটা ছবি দেখতে পেল, যেটা হয়তো শ্রাবণের বাবা মার, আর সাথে কিছু টাকা। আকাশ শ্রাবণের ব্যাগ গুছিয়ে রেখে দিল আর শান্তির একটা হাসি দিল, কারণ সে মানুষ চিনতে ভুল করেনি। তখনই শ্রাবণ ওয়াশরুম থেকে বাইরে বেরিয়ে এলো। এই নাও তোয়ালে, মুখ মুছে খেতে এসো, তোমাকে দেখেই বোঝা যাচ্ছে সকাল থেকে কিচ্ছু খাওনি। শ্রাবণ আকাশের কাছ থেকে তোয়ালাটা নিয়ে বলল, ভাইয়া, এখন 3 বেলাও না খেলে কোনো রকম লাগে না, অভ্যস্ত হয়ে গেছি। আকাশ শ্রাবণের কথার কোনো উত্তর খুঁজে পায় না। সে কিছু না বলে কিচেনে চলে যায় এবং দুজনের জন্য খাবার বেড়ে শ্রাবণকে ডাক দেয়। নাও, গরম গরম খাবার, চটপট খেয়ে নাও। এদিকে শ্রাবণের চোখ টলমল করতে থাকে। তার বাড়ির কথা খুব মনে পড়ে যায়, কারণ সে তার বাবা মাকে ছাড়া কোনো দিন খাবার খায়নি। আর আজকে তার সামনে খাবার ঠিক হয়ে আছে, কিন্তু বাবা মা নেই। এ কি, তোমার চোখে পানি কেন? শ্রাবণ একটা ফ্লোরে বসে চোখের পানি মুছে নেয় আর বলে, ভাইয়া, বাবা মায়ের কথা খুব মনে পড়তেছে। 1 বেলা খাবার খাই আর 2 বেলা খাই, কখনো বাবা মাকে ছাড়া খাবার খাইনি। আর আজকে আমি কত দূরে চলে এসেছি জানি না,
তারা ঠিকঠাক খাবার খাচ্ছে কিনা। শোনো শ্রাবণ, তুমি এখানে কি করতে এসেছো? পড়াশোনা করতে। তাহলে একটা জিনিস মাথায় রেখো, পড়াশোনা করতে হলে অনেক কিছু স্যাক্রিফাই করতে হয়। ভাইয়া, বুঝতে পেরেছি। এরপর শ্রাবণ আর আকাশ দুজনে খাবার খেতে লাগলো। খাবার শেষ করে শ্রাবণ আর আকাশ দুজন মিলেই সবকিছু পরিষ্কার করে নিল। এরপর আকাশ শ্রাবণকে তার রুমে নিয়ে গেল। আকাশ যে ফ্ল্যাটে ভাড়া থাকে সেখানে মোট 3টা রুম, 2টো থাকার জন্য আর একটা কিচেন। পাশে অবশ্য ছোট করে 2টো বেলকনি আছে। আকাশ এক রুমে থাকতো এতদিন, আর একটা রুম ফাঁকা পড়ে থাকতো। এখন থেকে সেখানে শ্রাবণ থাকবে। শ্রাবণ, এখন থেকে তুমি এই রুমে থাকবে। আচ্ছা ভাইয়া, রুমটা তো অনেক বড়। ওই যে পাশে কার্পেট রাখা আছে, ওইটা মেলে নিয়ে রাতে ঘুমিয়ে পড়বে। আর ওই দিকটায় ওয়াশরুম। যদি কোনো সমস্যা হয় আমাকে ডাক দিও, আমি পাশের রুমে আছি। ধন্যবাদ ভাইয়া, আপনাকে না দেখলে জানতেই পারতাম না যে ঢাকার মতো একটা শহরেও কেউ কাউকে সাহায্য করে। অনেক বলে ফেলেছো তুমি। অনেক রাত হয়ে গেছে, এখন ঘুমিয়ে পড়ো। ভাইয়া, তবে তার আগে মা এবং বাবার সাথে একটু কথা বলবো। আজকে সারা দিনে একবারও কথা হয়নি তাদের সাথে। আচ্ছা, তুমি কথা বলো, আমি আমার রুমে যাই। এরপর আকাশ তার রুমে এসে মোবাইল চালাতে লাগলো। আর এদিকে শ্রাবণ তার পকেট থেকে অনেক পুরনো একটা বাটন মোবাইল বের করলো। এই যুগের একটা ছেলে হয়েও শ্রাবণ শুধুমাত্র টাকার অভাবে এই মোবাইল ব্যবহার করে। শ্রাবণ তার মোবাইল দিয়ে তার মাকে কল করে, সাথে সাথেই কলটা রিসিভ হয়। এতক্ষণ ধরে হয়তো শ্রাবণের ফোনের জন্যই অপেক্ষা করছিল তার মা। হ্যালো আম্মা। হ্যালো বাবা মার, তুই ঠিকভাবে ঢাকা শহরে গিয়েছিস? হ্যাঁ আম্মা, তুমি কোনো চিন্তা করো না, আমি একদম ঠিকঠাক ভাবেই ঢাকা শহরে এসেছি, কোনো অসুবিধা হয়নি। সারাদিন কিছু খেয়েছিস নাকি এখানকার মতো না খেয়ে আছিস? আম্মা তুমি কোনো চিন্তা করো না, আমি এইমাত্র খাবার খেয়েছি আর ভালো একটা বাসা দেখে ভাড়া নিয়েছি। সে অনেক বড় বাসা আম্মা। বাবা মার, আমি তোর কাছে কিছু চাই না, শুধু এতটুকু চাই যে তুই মানুষের মতো মানুষ হ, আর কেউ যেন তোকে ছোট লোক বলতে না পারে। এ কি আম্মা, তুমি কান্না করতেছো কেন? না, কান্না করব না। আম্মা, আব্বা কোথায়? তার কাছে দাও না। এই তো তোর আব্বা আমার কাছেই বসে তোর কথা শুনছিল এতক্ষণ। এই নিয়ে কথা বল। হ্যালো আব্বাজান। হ্যাঁ আব্বা, কেমন আছো তুমি? আলহামদুলিল্লাহ। তোর কোনো সমস্যা হয়েছে নাকি ওখানে? না আব্বা, তোমরা থাকতে আমার কোনো সমস্যা হতে পারে? বাবা মার, তোর যদি কোনো সমস্যা হয় আমাকে বলিস, আমি দরকার হলে দিন রাত এক করে রিক্সা চালাবো, তবু আমার ছেলেকে মানুষের মতো মানুষ করব, যাতে কোনোদিন কেউ বলতে না পারে রিক্সা চালকের ছেলে রিক্সাওয়ালা। আব্বা, তোকে অনেক বড় হতে হবে। হ্যাঁ আব্বা। কিছু সময় নীরব হয়ে গেল শ্রাবণ আর তার আব্বু, কারণ দুজনেই যে মুখ বুজে চোখের পানি ফেলছে। আচ্ছা আব্বা, ভালো থেকো আর মায়ের দিকে খেয়াল রেখো। ভালো থাকিস। এরপর শ্রাবণ তার কল কেটে দেয় আর আজকে সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত ঘটে যাওয়া সব কিছু চিন্তা করতে লাগলো। এদিকে দরজার আড়ালে দাঁড়িয়ে ছিল আকাশ। শ্রাবণের ফোনে কথা শুনে নিজের চোখের পানি আটকে রাখতে পারলো না। একটা ছেলে তার বাবা মাকে কতটা ভালোবাসে এটা সে আজকে না দেখলে বুঝতে পারতো না। আজকে আকাশেরও তার বাবা মায়ের কথা খুব মনে পড়তে লাগলো। পরের দিন সকালবেলা আকাশ ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে শ্রাবণের রুমে যায়, কিন্তু শ্রাবণের রুমে গিয়ে দেখে শ্রাবণ তার সামনে কয়েকটা কাগজ রেখে নীরবে চোখের পানি ঝরাচ্ছে। আকাশ তাড়াতাড়ি করে শ্রাবণের কাছে গেল। শ্রাবণ আকাশকে দেখে তাড়াতাড়ি চোখের পানি মুছে ফেললো। শ্রাবণ, সকাল সকাল তুমি কান্না করতেছো কেন? ভাইয়া, তেমন কিছু না। কি হয়েছে আমাকে খুলে বলো। অনেক জোরাজোরির পরে শ্রাবণ কালকের ঘটনা সব খুলে বলল। এটা তুমি আমাকে আগে বলবা না? তোমার রেজাল্ট দেখেছো, A+। এটা দেখলে যে কোনো কলেজ তোমাকে ভর্তি করে নিবে, আর তুমি এই সামান্য ব্যাপার নিয়ে এত চিন্তা করতেছো। ভাইয়া, ভার্সিটির সবাই খারাপ, ওরা আমাকে দেখলেই আমাকে নিয়ে মজা করবে, আমি জানি। ওদের মজা ওরা করুক, তাতে তোমার কি? তুমি এখানে লেখাপড়া করতে এসেছো, তোমার বাবা মায়ের স্বপ্ন পূরণ করতে এসেছো। এই সামান্য কারণে তুমি এত দূর এসেও পিছিয়ে যাবে? আকাশের কথা শুনে মুহূর্তে যেন শ্রাবণ শক্ত হয়ে গেল। সে তার চোখের পানি মুছে বলল, হ্যাঁ ভাইয়া, তুমি ঠিক বলেছো। আচ্ছা, তুমি তৈরি হয়ে নাও, তোমাকে ভার্সিটিতে ভর্তি করে এরপর আমি অফিস যাব। ভাইয়া, তোমার দেরি হয়ে যাবে না?
একটু লেট হলে কিচ্ছু হবে না, তুমি রেডি হয়ে এসো, আমি খাবারের ব্যবস্থা করতেছি। আচ্ছা ভাইয়া। এরপর সকালের নাস্তা বাসায় করে আকাশ আর শ্রাবণ ভার্সিটির উদ্দেশ্যে বেরিয়ে গেল। আকাশ শ্রাবণের মায়ের কথা অনুযায়ী সেই ভার্সিটিতে নিয়ে গেল। শ্রাবণ ভার্সিটির গেটের কাছে এসে আশেপাশে তাকিয়ে দেখছিল। তার ভিতরে প্রবেশ করতে ভয় করছিল, কিন্তু আকাশ শ্রাবণকে নিয়ে ভিতরে সোজা প্রিন্সিপাল স্যারের রুমে নিয়ে গেল। ভার্সিটির সকালে আজকেও শ্রাবণকে দেখে হাসছিল, অনেকে বাজে বাজে মন্তব্য করছিল। প্রিন্সিপাল প্রথমে শ্রাবণের দিকে কেমন করে যেন তাকাচ্ছিল, কিন্তু যখনই শ্রাবণের রেজাল্ট দেখলো তখনই প্রিন্সিপালের মুখে হাসি চলে এলো। সে শ্রাবণকে চেয়ারে বসতে বলল আর ভর্তির সব কাজ করতে লাগলো। একে একে সবকিছু কমপ্লিট হয়ে গেল। শ্রাবণ, তুমি চাইলে কালকে থেকেই ভার্সিটিতে আসতে পারো। জি স্যার, আমি কালকে থেকেই ভার্সিটি আসবো। এরপর শ্রাবণ আর আকাশ দুজনেই ভার্সিটি থেকে বাইরে চলে এলো। শ্রাবণ, তুমি এখন বাসায় চলে যাও, আমি অফিসে যাই। আচ্ছা ভাইয়া। এরপর আকাশ একটা রিক্সা নিয়ে তার অফিসের দিকে চলে গেল। আর শ্রাবণ বাসায় না গিয়ে আশেপাশে ঘুরতে লাগলো, কারণ একটাই, তাকে একটা কাজ খুঁজে পেতে হবে, না হলে ঢাকা শহরে থাকা অসম্ভব হয়ে পড়বে তার জন্য। শ্রাবণ এক জায়গা থেকে অন্য জায়গায় ঘুরে বেড়ায়, কিন্তু কেউ তাকে কাজ দিতে পারে না, কারণ এই ঢাকা শহরে কাজ পেতে হলে নির্দিষ্ট একটি যোগ্যতা থাকে। যেহেতু শ্রাবণ মাত্র এইচএসসি পাশ করেছে, তাই তাকে কেউ কোনো কাজ দিতে চায় না। তার উপরে সে একজন স্টুডেন্ট, তাই তাকে এমন একটা কাজ করতে হবে যেটাতে সে নিয়মিত ভার্সিটি যেতে পারবে। এর মানে তাকে সকাল বা রাতের জন্য একটা কাজ জোগাড় করতে হবে, যেটা শ্রাবণের জন্য অসম্ভব ছিল। অবশেষে সকাল বিকাল শ্রাবণ ক্লান্ত হয়ে বাসায় ফিরে যায়। সারাদিনে অনেক জায়গায় ঘুরেছে সে, কিন্তু কোনো লাভ হয়নি, সবাই উল্টাপাল্টা বলে তাড়িয়ে দিয়েছে। চিন্তায় চিন্তায় শ্রাবণের কান্না চলে আসে। সে তার রুমে বসে কান্না করতে লাগলো। এই চোখের পানি যেন তার একমাত্র সম্বল, এছাড়া আর কিছু নেই তার। তখনই বাসায় আকাশ চলে আসে। সে বাসার ভিতরে ঢুকেই শ্রাবণকে কান্না করতে দেখে ফেলে, আর সোজা শ্রাবণের কাছে চলে যায় আর জিজ্ঞেস করে, শ্রাবণ, তোমার চোখে পানি কেন? তুমি আবার কান্না করতেছো? দেখো, এইভাবে চলতে থাকলে কিন্তু তুমি 1 মাসের বেশি এই শহরে টিকবে না। তোমাকে আরো শক্ত হতে হবে, নিজেকে অন্যভাবে তৈরি করে তুলতে হবে। ভাইয়া। এবার বলো, কি হয়েছে? তোমাকে এত চিন্তিত দেখাচ্ছে কেন? ভাইয়া, বাড়ি থেকে আমাকে অল্প কিছু টাকা দিয়ে ঢাকা শহরে পাঠিয়েছে, যেটা দিয়ে মাসখানেকের মতো আমার চলে যাবে, কিন্তু এরপর কি হবে, তাই আমি একটা কাজ খোঁজার উদ্দেশ্যে বেরিয়েছিলাম, কিন্তু কোনো লাভ হয়নি। আকাশ কিছু সময় ভেবে দেখলো, এরপর বলল, দেখি আমার অফিসে একটু কথা বলে দেখি কোনো ব্যবস্থা করতে পারি কিনা। না ভাইয়া, তার কোনো দরকার নেই। আমার এমন একটা কাজ দরকার যেটা সকালে বা রাতে করতে হয়, কারণ আমার আবার ভার্সিটি যেতে হবে। ভাইয়া, যে কোনো কাজ হলেই হবে। বুঝতে পেরেছি, আমাকে একটু সময় দাও, আমি খোঁজ খবর নিয়ে দেখি। আচ্ছা ভাইয়া। এইভাবে আজকের দিনটা কেটে গেল শ্রাবণের মাথায় চিন্তা নিয়ে ঘুমিয়ে গেল শ্রাবণ। আর এদিকে আকাশ বিভিন্ন জায়গায় কাজের জন্য খোঁজ চালাতে লাগলো। পরের দিন সকালবেলা, আজকে শ্রাবণের প্রথম দিন তার ভার্সিটিতে। শ্রাবণ সকাল থেকেই তৈরি হয়ে আছে যাতে তার লেট না হয়। আকাশ শ্রাবণের এমন কাণ্ড দেখে মিটমিট করে হাসছে। অবশেষে সেই মুহূর্ত এলো, আকাশ তার অফিসে চলে গেল আর শ্রাবণ তার ভার্সিটির সামনে চলে এলো। শ্রাবণ আজকে তার সবচাইতে ভালো জামা আর প্যান্ট পরে এসেছে, যেগুলো আগের দিনের থেকে কিছুটা পরিষ্কার, তবে খুবই সামান্য। শ্রাবণ আজকে ভয় না পেয়ে গেটের ভিতরে প্রবেশ করলো। মোটা ফ্রেমের চশমা দিয়ে চারিদিকে দেখতে লাগলো। অনেক বড় ভার্সিটি, সাথে অনেক বড় ক্যাম্পাস, সবাই যে যার কাজে ব্যস্ত। শ্রাবণ আস্তে আস্তে সামনের দিকে যাচ্ছিল, তখন একদল ছেলে পেলে তাকে ডাক দিল। প্রথমে সে ভেবেছিল অন্য কাউকে ডাকছে, কারণ তাকে তো কেউ চিনে না এখানে, কিন্তু পরে খেয়াল করে দেখলো ছেলেগুলো তাকেই উদ্দেশ্য করে ডাকছে। শ্রাবণ অনেকটা ভয় নিয়ে তাদের কাছে যায়। ওই, তোকে কখন থেকে ডাকতেছি, কানে যায় না নাকি? জি ভাইয়া, বুঝতে পারি নাই, কি বলবেন বলুন। এইবার একটা ছেলে বলে ওঠে, তুই কি এই কলেজে পড়িস নাকি? আর তোর জামা কাপড়ের এই অবস্থা কেন? আরে গায়ের রং দেখছিস না কি কালো, তোর জামা কাপড় ভালো হবে কি করে? এটা বলেই সবাই হা হা করে হেসে দিল, যেটা শ্রাবণের জন্য অনেক লজ্জাজনক ছিল। শোন, তোকে একটা কাজের জন্য এখানে ডেকেছি। জি বলেন।
ওই যে একটা মেয়ে দেখতেছিস না, হুম। ওই মেয়েটার কাছে গিয়ে এই কাগজটা দিবি, এই নে। এরপর ছেলেটা শ্রাবণের কাছে একটা কাগজ ধরিয়ে দিল। কিন্তু ভাইয়া আমি কেন? আবার প্রশ্ন করিস? মার খেতে চাস? এরপর শ্রাবণ আর কোনো উপায় না পেয়ে আস্তে আস্তে মেয়েটার কাছে চলে গেল। সে মেয়েটাকে আপু বলে ডাক দিল। এই যে আপু, আপনি একটু শুনবেন? মেয়েটা শ্রাবণের দিকে ঘুরে তাকালো। মেয়েটা কেমন করে শ্রাবণকে দেখতে লাগলো, যেন শ্রাবণ তাকে ডেকে অনেক বড় ভুল করে ফেলেছে। শ্রাবণ কিছু না ভেবে কাগজটা মেয়েটার দিকে এগিয়ে দিল। মেয়েটা কাগজটা পড়ে ঠাস করে দুটো চড় বসিয়ে দিল। শ্রাবণ তা সামলাতে না পেরে মাটিতে পড়ে গেল। ছোট লোক, মেয়েদের এইসব বাজে প্রস্তাব দেওয়ার জন্য ভার্সিটিতে আসিস নাকি? নিজের চেহারা দিকে তাকিয়েছিস কখনো? কোথায় তুই আর কোথায় আমি? তুই ভাবলি কি করে তুই আমাকে অফার দিবি আর আমি তাতে রাজি হয়ে যাব? শ্রাবণ মাটি থেকে উঠে দাঁড়িয়ে বলতে যাবে, আপু আমি এগুলো। কোনো কিছু বলার আগে মেয়েটা আবার শ্রাবণের গালে ঠাস করে আরেকটা থাপ্পড় বসিয়ে দিল। চুপ, আর একটা কথাও বলবি না। আর একটা কথা বললেই আমি সোজা প্রিন্সিপাল স্যারের রুমে চলে যাব এই কাগজ নিয়ে। শ্রাবণ আশেপাশে তাকিয়ে দেখে লোকজন ভরে গেছে। সবাই তার দিকে তাকিয়ে হাসছে। এটা দেখে শ্রাবণের চোখ থেকে দুপোটা পানি বেরিয়ে গেল। আর ওই ছেলেগুলো যেন হাসতে হাসতে গড়াগড়ি খাচ্ছে। এটা দেখে শ্রাবণের আরো জোরে কান্না করতে ইচ্ছে করলো, কিন্তু তার বাবা মায়ের কথা চিন্তা করে চোখের পানি মুছে নিল। এরপর সে ক্যাম্পাসের ফাঁকা একটা জায়গায় চলে এলো। চুপচাপ মন খারাপ করে বসে রইল। বেশ কিছুক্ষণ বসে থাকার পর একটা ছেলে তার পাশে এসে বসে পড়লো। শ্রাবণ সেদিকে না তাকিয়ে মন খারাপ করে বসে রইল। হাই, আমি রাফি। একটা অপরিচিত ছেলেকে দেখে শ্রাবণ কিছু বলল না, কারণ এই ছেলেও হয়তো তার সাথে মজা করতে এসেছে। তাই কিছু না বলে চুপ থাকাই ভালো। ছেলেটা আবারও বলল, কি হলো, কথা বলতেছো না কেন? আমি ভার্সিটিতে নতুন ভর্তি হয়েছি, তুমিও নিশ্চয় নতুন, তাই তোমার সাথে বন্ধুত্ব করতে এলাম। এইবার শ্রাবণ কিছুটা ভরসা পেল। সে আস্তে করে বলল, আমি শ্রাবণ। আচ্ছা, এইভাবে এখানে কতক্ষণ মন খারাপ করে বসে থাকবে? চলো ক্লাসে যাই। ক্লাস শুরু হতে আর মাত্র 5 মিনিট বাকি। আচ্ছা চলো। এরপর রাফি আর শ্রাবণ ক্লাসের দিকে যেতে লাগলো। এর মধ্যে তারা আরো কিছুটা পরিচিত হয়ে নিল। রাফি ছেলেটার বাসা এই শহরে। তার বাবা একজন বিজনেসম্যান। রাফি সকালে এসেই শ্রাবণকে র্যাগিং এর শিকার হতে দেখে। তাই তার খুব মায়া হয় শ্রাবণের জন্য, যার কারণে সে শ্রাবণের সাথে এসে বন্ধুত্ব করে। শ্রাবণ আর রাফি একসাথে ক্লাসে প্রবেশ করে, কিন্তু শ্রাবণকে প্রবেশ করতে দেখে ক্লাসের সবাই জোরে জোরে চিল্লাতে চিল্লাতে বলতে লাগলো, মিস্টার খ্যাত ইজ কাম, মিস্টার খ্যাত ইজ কাম। এটা দেখে শ্রাবণের অনেক খারাপ লাগে। সে ভেবেছিল তার ডিপার্টমেন্টের সকলে হয়তো তাকে সাপোর্ট করবে, কিন্তু তারা উল্টে সবাই শ্রাবণের মজা নিচ্ছে। এটা দেখে শ্রাবণের চোখে পানি চলে এলো। রাফি সবকিছু দেখেও কিছু করতে পারলো না। রাফি মন খারাপ করে শ্রাবণের দিকে তাকিয়ে রইল। শ্রাবণ আর দাঁড়িয়ে না থেকে ক্লাসের একদম শেষ বেঞ্চে গিয়ে বসে পড়লো। কিছুক্ষণ পর রাফিও তার পাশে বসে পড়লো। শ্রাবণ কিছুটা সরে বসলো, কারণ সে একটা খ্যাত আর সে চায় না যে কেউ তার জন্য অপমান বোধ করুক। রাফি কিছু না বলে মন খারাপ করে বসে রইল। একটু পরে স্যার তাদের ক্লাসে এলো। স্যার আগে থেকেই সকলের সাথে পরিচিত হয়ে নিয়েছিল, কিন্তু আজকে শ্রাবণকে দেখতে পেয়ে তাকে দাঁড় করালো। এই ছেলে, তুমি কি নতুন? জি স্যার। তা তোমার পরিচয়টা আমাদেরকে দাও। তখনই একটা ছেলে বলে উঠল, স্যার ও তো একটা খ্যাত। পুরো ক্লাসে অট্ট হাসিতে মেতে উঠল। কিপ কোয়াইট, সবাই চুপ করো। তুমি তোমার পরিচয় দাও। আমার নাম শ্রাবণ আহমেদ ইমন। খুলনার একটা ছোট গ্রাম থেকে ঢাকা শহরে এসেছি পড়াশোনা করার জন্য। আমার বাবা একজন রিক্সা চালক আর মা ঘরের কাজ করে। এটা শুনে পুরো ক্লাস আবার হেসে উঠল। এইবার শ্রাবণের চোখে পানি চলে এলো। সে তার চশমা খুলে চোখের পানি মুছে নিল। ও ভালো, তা তোমার রেজাল্ট কি? A+। এবার পুরো ক্লাস চুপ হয়ে গেল। কেউ যেন বিশ্বাসই করতে পারছে না যে এমন একটা খ্যাতের রেজাল্ট এত ভালো হতে পারে। গুড, আশেপাশে খেয়াল না করে পড়াশোনায় ফোকাস করো, ভবিষ্যতে ভালো হবে। জি স্যার। এরপর স্যার ক্লাস করাতে লাগলো। এইভাবে একের পর এক ক্লাস হতে লাগলো। সব ক্লাসে শ্রাবণকে কম বেশি অনেকে অপমানিত করে এসেছে। শ্রাবণ সবকিছু চুপচাপ সহ্য করে নিয়েছে, শুধুমাত্র তার বাবা মায়ের কথা চিন্তা করে।
আজকে দিনে একটা জিনিস শ্রাবণ খুব ভালো করে খেয়াল করেছে। কালকে যে মেয়েটা শ্রাবণকে থাপ্পড় মেরেছিল সেই মেয়েটা শ্রাবণেরই ক্লাসমেট। আজকে সকালবেলা যে ছেলেগুলোর জন্য অপমানিত হতে হয়েছে সেই ছেলেগুলো শ্রাবণের ক্লাসমেট। তাদের মধ্যে যে লিডার ছিল তার নাম হচ্ছে রকি। এটা সে তার বন্ধু রাফির কাছ থেকে জানতে পেরেছে। এইভাবে আজকের দিনটা কেটে গেল। ক্লাস শেষ করে শ্রাবণ আর রাফি যখন বাইরে বের হবে তখনই রকি আর তার গ্যাং শ্রাবণের সামনে এসে দাঁড়ালো। শ্রাবণ অন্য পথ দিয়ে বাইরে বের হতে যাবে তখনই আবার রকি শ্রাবণের রাস্তা আটকিয়ে দিল। কোথায় যাওয়া যাচ্ছে শুনি? বাসায় যাব। বাসায় তো যাবি, কিন্তু যাওয়ার আগে আমার একটা কাজ করে দিতে হবে যে। দেখো রকি, আমি তোমার ওই কাজ আর করতে পারবো না। আমাকে মেয়েটা অনেক অপমান করেছে। আরে বোকা না, ওই কাজ আর তোকে দিয়ে করাবো না। খুব সহজ একটা কাজ। কি কাজ? এই রুমালটা দিয়ে আমার পায়ের জুতাটা মুছে দিবি, শুধু, আর কিছু না। শ্রাবণ আশেপাশে তাকিয়ে দেখে অনেক লোকজন তার দিকে তাকিয়ে আছে। না, আমি পারবো না। তাহলে তোকে বাসায় যেতে দিব না। শ্রাবণ, না, তুমি এটা করবে না। রাফি, তুমি এখান থেকে যাও, না হলে কিন্তু তোমার খবর আছে। এটা ঠিক না রকি। এরপর ছেলেগুলো রাফিকে জোর করে অন্য জায়গায় পাঠিয়ে দেয় আর শ্রাবণকে দিয়ে জোর করে রকির পায়ে জুতো পরিষ্কার করিয়ে নেয়, যেটা কলেজের সবাই খুব মজা সহকারে দেখতে লাগে। আস্তে আস্তে সবাই চলে গেল। শ্রাবণ এখনো সেই একই জায়গায় দাঁড়িয়ে আছে। তার চোখ থেকে অঝোর ধারায় পানি পড়ছে। এই চোখের পানিটা যেন কেউই দেখতে পাচ্ছে না। সবাই হাসাহাসি করছে। কারো মনে এক ফোঁটাও মায়া হলো না শ্রাবণের জন্য। তখনই কোথা থেকে রাফি শ্রাবণের কাছে দৌড়ে চলে এলো। একই শ্রাবণ, তুমি কান্না করতেছো কেন? রাফি বিষয়টা বুঝতে পেরে শ্রাবণকে ক্যাম্পাসের একদম ফাঁকা জায়গায় নিয়ে এলো। কিছু সময় পরে শ্রাবণ নিজে থেকেই তার চোখের পানি মুছে নিল। কি দোষ করেছি আমি? শুধু গরিব হয়ে জন্ম নিয়েছি বলে কি আমার পড়াশোনা করার অধিকার নেই? আমার গায়ের রং যে কালো, এতে আমার কি করার আছে? আল্লাহ আমাকে যেভাবে তৈরি করেছে আমি তো সেইভাবেই তৈরি হয়েছি। এতে তো আমার কোনো দোষ নেই। আমি কি ওদের কারো কোনো ক্ষতি করেছি যার জন্য ওরা সকলের সামনে আমাকে এইভাবে অপমান করলো? শ্রাবণ রাফিকে উদ্দেশ্য করে কথাগুলো বলল। রাফির এই কথার কোনো উত্তর জানা ছিল না, তাই সে শ্রাবণকে বলল, এতে তোমার কোনো দোষ নেই। ওরা ছেলেগুলোই এমন। দেখবে আস্তে আস্তে সব ঠিক হয়ে যাবে। ওরা সবাই তোমার ফ্রেন্ড হয়ে যাবে। শ্রাবণ এই কথার কোনো উত্তর দেয় না, শুধু একটা হাসি দেয় আর তার মায়ের কথা মনে করে। কেন জানি তার মায়ের কথা মনে পড়লে সব কষ্ট নিমিষেই দূর হয়ে যায়। শ্রাবণ, বিকাল হয়ে গেছে, বাসায় যেতে হবে। চলো বাসার দিকে যাই। চলো। এরপর শ্রাবণ তার চোখের পানি মুছে নেয়। রাফির বাসা শ্রাবণের বাসার বিপরীতে, তাই রাফি শ্রাবণকে বিদায় জানিয়ে তার বাসার দিকে রওনা দেয় আর শ্রাবণ বাসার উদ্দেশ্যে হাঁটা শুরু করে। শ্রাবণ চাইলে এখান থেকে রিক্সা নিয়ে বাসায় যেতে পারত, কিন্তু শুধু শুধু টাকা নষ্ট করার কোনো মানেই হয় না, তাই সে হেঁটেই বাসায় যায়। বাসায় যেতে যেতে শ্রাবণের বিকাল 4টা বেজে যায়। আজকে সে বাসায় গিয়ে দেখে আকাশ ভাইয়া আগে থেকেই বাসায় চলে এসেছে। শ্রাবণ, ভার্সিটিতে প্রথম দিন কেমন লাগলো? মুহূর্তে কিছুক্ষণ আগের ঘটনা মনে পড়ে গেল শ্রাবণের। সে আকাশের কাছে বিষয়টা লুকানোর জন্য একটা হাসি দিয়ে বলে, ভালোই ভাইয়া। আচ্ছা, তুমি ফ্রেশ হয়ে এসো, তোমার জন্য একটা সুখবর আছে। সুখবর কথাটা শুনে শ্রাবণ ভাবতে লাগে, তার জন্য আবার সুখবর হতে পারে। আর বেশি কিছু না ভেবে শ্রাবণ ফ্রেশ হতে চলে যায়। ফ্রেশ হয়ে এসে শ্রাবণ মন খারাপ করে তার রুমে বসে থাকে। তখনই আকাশ তার রুমে আসে। আকাশকে দেখে শ্রাবণ একটু নড়ে চড়ে বসে। সুখবরটা শুনবে না? ভাইয়া বলো। তোমার জন্য একটা কাজের ব্যবস্থা করতে পেরেছি, তবে কাজটা কি তুমি করতে পারবে? কাজের কথা শুনি শ্রাবণের মনটা ভালো হয়ে যায়। সে তাড়াতাড়ি জিজ্ঞেস করে, কি কাজ ভাইয়া? আমি যে কোনো কাজ করতে পারবো, তুমি শুধু একবার বলে দেখো। তোমাকে প্রতিদিন ভোর 6টার সময় বাসায় পেপার বিলি করতে হবে, মানে পেপার বয়। শ্রাবণ এই কথাটা শুনে অনেক খুশি হয়। সে আকাশকে জড়িয়ে ধরে বলে, পারবো ভাইয়া, আমি পারবো। ব্যাস, তাহলে তো হয়েই গেল। তোমাকে তারা মাসে 5000 করে টাকা দিবে। ভোর 6টা থেকে শুরু করে সকাল 9টা পর্যন্ত তোমাকে পেপার বিলি করতে হবে। কোনো সমস্যা নেই ভাইয়া, আমি পারবো। আচ্ছা, তাহলে আমার সাথে চলো, আমি তোমাকে লোকটার কাছে নিয়ে যাই। সে বলেছে তুমি যদি রাজি থাকো তাহলে তোমাকে যেন তার কাছে নিয়ে যাই। আচ্ছা ভাইয়া, চলো। এরপর আকাশ আর শ্রাবণ দুজনে হাঁটতে হাঁটতে লোকটার উদ্দেশ্যে যেতে লাগলো।
রাস্তা দিয়ে যাওয়ার সময় শ্রাবণ আকাশকে জিজ্ঞেস করলো, আচ্ছা ভাইয়া, শহরের ছেলেমেয়েগুলো যেন কেমন কেমন, ওরা গরিবদের মোটেও সহ্য করতে পারে না, ওরা শুধু টাকাকে চিনে। গরিবরাও যে আর 5টা মানুষের মতো বাঁচতে চায় এটা ওরা বুঝতেই চায় না। এটা তোমার ভুল ধারণা। সব ছেলে মেয়ে একরকম হয় না, অনেক ছেলে মেয়ে এদের থেকে আলাদা হয়, তবে তাদের সংখ্যা খুবই কম। এই পুরো দুনিয়াটাই টাকার উপরে চলে, টাকা ছাড়া কেউ কাউকে চিনে না। ভাইয়া, তাহলে তুমি নিশ্চয়ই আমাকে চিনো না? তুই তো অনেক দুষ্টু হয়েছিস। ও সরি, তুই করে বলে ফেললাম। সমস্যা নেই ভাইয়া, আমি তোমার থেকে ছোট, তুমি তুই করেই বলো। কিছু সময় এইভাবে গল্প করতে করতে ওরা দুইজন একটা ছোট্ট অফিসের সামনে চলে এলো। এরপর শ্রাবণ আকাশের পিছে পিছে যেতে লাগলো। আসসালামু আলাইকুম ভাই। ওয়ালাইকুম আসসালাম। ছেলেটাকে এনেছো? জি ভাই, এই যে ছেলেটা, ওর নাম শ্রাবণ। আকাশ শ্রাবণকে দেখিয়ে বলল। লোকটা শ্রাবণকে কিছু সময় তাকিয়ে ভালো করে দেখে নিল, এরপর বলল, এই নাও সাইকেলের চাবি, কাল থেকে তোমার কাজ শুরু, মাসে 5,000 করে বেতন। আর এই যে ঠিকানা, এই এরিয়ার সমস্ত বাসা থেকে শুরু করে সবগুলো দোকান অবধি পেপার পৌঁছে দিতে হবে। তে তুমি 1 ঘন্টায় দাও আর 5 ঘন্টায় দাও, সেটা আমার দেখার দরকার নেই, তবে কথা একটাই, ভোর 5টায় এখান থেকে পেপার নিয়ে যেতে হবে। একসাথে এতগুলো কথা শুনলো, সবকিছু শ্রাবণের মাথায় আটকে গেল। সে লোকটিকে মাথা নাড়িয়ে হ্যাঁ বলল। আচ্ছা ভাই, আমরা আসি তাহলে। এসো। এরপর আকাশ আর শ্রাবণ পেপার হাউস থেকে বেরিয়ে এলো। ভাইয়া, লোকটা অনেক রাগী তাই না? তুই বুঝলি কিভাবে? আরে আমি লোক দেখলেই বুঝতে পারি, তার উপরে আবার এত কড়া কড়া কথা। কচু বুঝিস তুই। চল, আজকে তোকে ট্রিট দেবো আমি। ট্রিট? কিন্তু কেন? ওই যে তুই চাকরি পেয়ে গেলি, এটার জন্য। ভাইয়া, ট্রিট তো আমার দেওয়ার কথা তোমাকে, আর সেখানে তুমি? আরে বড় ভাই হই আমি তোর, আমার একটা দায়িত্ব আছে না? এই কথাটা শোনার পরে শ্রাবণের মনটা অনেক ভালো হয়ে যায়, কারণ তার নিজের রক্তের কেউ কোনো এমন করে বলে নাই, তাই তার বাবা মা ছাড়া। এরপর দুইজন একটা রেস্টুরেন্টে গিয়ে বসলো। রেস্টুরেন্টে ছোটোখাটো হওয়ার কারণে এখানে আর অপমানিত হতে হয়নি শ্রাবণকে, কারণ বড় বড় রেস্টুরেন্টে এই পোশাকে গেলে নিশ্চয়ই সবাই তাকে অন্য চোখে দেখতো। এরপর আকাশ আর শ্রাবণ দুজনে তাদের বাসায় চলে গেল। রোজ রাতের মতো আজকেও বাবা মায়ের সাথে কথা বলে নিল শ্রাবণ। এরপর কিছু সময় বই নিয়ে ঘাটাঘাটি করলো। তার কাছে যে বইগুলো আছে এগুলো সব পুরনো বই। সে এগুলো তার পাড়ার এক বড় ভাইয়ের কাছ থেকে চেয়ে এনেছে, কারণ এত টাকা দিয়ে নতুন বই কেনার ক্ষমতা শ্রাবণের কোনো দিন ছিল না। তবুও সে মন খারাপ করে না, কারণ বই তো বই, হোক সেটা পুরনো বা নতুন, একই তো কথা। পরের দিন সকালে খুব তাড়াতাড়ি ঘুম থেকে উঠে শ্রাবণ, এরপর কোনো মতে রেডি হয়ে বাসা থেকে বেরিয়ে পড়ে। আকাশ ঘুমাচ্ছিল, যার কারণে শ্রাবণ তাকে না ডেকেই বেরিয়ে পড়ে। সে জোরে জোরে হেঁটে পেপার হাউসে পৌঁছে যায়, একদম ঠিক সময় গিয়ে পৌঁছায়। লোকটা শ্রাবণকে ঠিক সময় আসতে দেখে মনে মনে অনেক খুশি হয়, কারণ আজ পর্যন্ত কোনো পেপার বয় এত সকাল সকাল এখানে আসে নাই। লোকটা কিছু না বলে শ্রাবণকে পেপারের বান্ডিল ধরিয়ে দেয় আর সাইকেলটা দেখিয়ে দেয়। এরপর শ্রাবণ একটা হাসি দিয়ে বেরিয়ে পড়ে পেপার বিলি করতে। যেহেতু আজকে তার প্রথম দিন, তাই একটু অসুবিধা হচ্ছিল, কিন্তু শ্রাবণ এটাকে হ্যান্ডেল করে নেয়, কারণ এর আগে এমন অনেক ধরনের কাজ করেছে সে, তাই এই কাজটাও করতে তেমন কোনো অসুবিধা হলো না। তবে আজকে প্রথম দিন হওয়ায় তার পুরো শরীর থেকে ঘাম বেরিয়ে যায়। পেপার বিলি করতে করতে সকাল 9টা বেজে যায়। সে সাইকেল পেপার হাউসে রেখে তাড়াতাড়ি বাসায় চলে যায়, কারণ এরপর তাকে আবার ভার্সিটি যেতে হবে। বাসায় এসে দেখে আকাশ ভাই অফিসে যাওয়ার জন্য তৈরি হচ্ছে। আকাশ শ্রাবণকে দেখে একটা হাসি দিয়ে বলে, কিরে, কেমন কাটলো প্রথম দিন? ভাইয়া অনেক ভালো, কোনো সমস্যা হয়নি আমার। তা তো তোর ঘামে ভেজা শার্ট দেখেই বোঝা যায়। আসলে ভাইয়া প্রথম দিন তো, তার উপরে আবার জোরে জোরে সাইকেল চালিয়েছি। হয়েছে হয়েছে, কথা বলে সময় নষ্ট করিস না, ফ্রেশ হয়ে খাবার খেতে যা, বুয়া এসে রান্না করে রেখে গেছি। ভাইয়া। এরপর আকাশ তার অফিসের উদ্দেশ্যে বেরিয়ে গেল, আর শ্রাবণও খাবার খেয়ে ভার্সিটির দিকে রওনা দিল। তবে ভার্সিটিতে আসতে আসতে আজকে একটু লেট হয়ে গেল। সে তাড়াতাড়ি করে তার ক্লাসের দিকে যেতে লাগলো, কিন্তু ক্লাসের সামনে এসে দেখে স্যার তার আগেই ক্লাসে ঢুকে পড়েছে। স্যার ভিতরে আসবো?
হঠাৎ শ্রাবণের কণ্ঠ শুনে সবাই দরজার দিকে তাকায় এবং বিভিন্ন রকমের বিকৃত সাউন্ড করে, খ্যাত, কাইল্লা, ছোট লোক ইত্যাদি ইত্যাদি। শ্রাবণ সেগুলো মুখ বুজে সহ্য করে নেয় আর ক্লাসের একদম লাস্ট বেঞ্চে গিয়ে বসে পড়ে। রাফি ভেবেছিল শ্রাবণ আজকে আসবে না, তাই সে ফার্স্ট বেঞ্চে বসেছিল। অবশেষে শ্রাবণকে দেখতে পেয়ে সে একদম পিছে শ্রাবণের কাছে এসে বসে পড়ে। একই বন্ধু, তোমাকে আজকে এত টায়ার্ড দেখাচ্ছে কেন? না, এমনিতেই। শ্রাবণ চায় না যে তার ক্লাসের কেউ এটা জানুক যে সে একজন পেপার বয়। এটা যদি সবাই জানতে পারে তাহলে দেখা যাবে যে এটা নিয়েও তারা আরও অনেক বেশি মজা করবে, তাই সে এইটা এড়িয়ে যায়। রাফি যদিও অনেকবার জানতে চেয়েছিল, কিন্তু শ্রাবণ প্রতিবারই এড়িয়ে গিয়েছে। এইভাবে আজকের দিনটাও কেটে গেল। শ্রাবণ আর রাফি ক্লাস শেষে একসাথে বের হয়। আজকে রকি নামের ছেলেটা আর তার গ্যাংকে দেখতে পায়নি শ্রাবণ, হয়তো ভার্সিটি আসেনি। তখনই সে খেয়াল করে রকি ক্যাম্পাসে বসে তার বন্ধুদের সাথে আড্ডা দিচ্ছে। শ্রাবণ ভয়ে ভয়ে রাফির সাথে হাঁটতে লাগে। শ্রাবণ মনে মনে যে ভয়টা পাচ্ছিল অবশেষে সেটাই হলো। রকি শ্রাবণকে ডাক দিল। শ্রাবণ আস্তে আস্তে রকির কাছে গেল। এদিকে আমার কাছে আয়। শ্রাবণ ভয়ে রকির কাছে যাচ্ছিল না, তাই রকি বাধ্য হয়ে শ্রাবণের হাত ধরে তার পাশে বসায়। আমাকে এত ভয় পেতে হবে না, এই 2 দিন আমার মুড অনেক ভালো ছিল, আর তোকে এভাবে ভার্সিটিতে আসতে দেখে একটু মজা নেওয়া ইচ্ছা হয়েছিল, তাই তোর সাথে মজা করেছি। আচ্ছা তুই যা এবার। এরপর শ্রাবণ রকির কাছ থেকে দূরে চলে এলো। শ্রাবণ, রকি তোমাকে ডেকে নিয়ে কি বলল? তেমন কিছু না, চলো তাড়াতাড়ি বাসায় যেতে হবে। চলো তাহলে। এরপর রাফি তার বাসার আর শ্রাবণ তার বাসায় চলে গেল। রোজগার মতো আজকে শ্রাবণ হেঁটে বাসায় গেল। প্রতিদিনের মতো একইভাবে আজকের দিনটাও কেটে গেল শ্রাবণের। পরের দিন সকালবেলা শ্রাবণ ঘুম থেকে উঠেই আগে পেপার দিতে যায়। আজকে শ্রাবণের মনটা অনেক ভালো, কারণ ভার্সিটিতে রকির হাত থেকে ছাড় পেয়েছে সে। খুশি মনে সে আজকে আর তার কাজ করতে লাগলো। আর আজকে আগের দিনের তুলনায় কষ্টও কম হলো তার। পেপার বিলি করে এসে শ্রাবণ জামা কাপড় পরে রেডি হয়ে নিল। সে নিজেকে একবার আয়নার সামনে নিয়ে গেল আর নিজেকে দেখে সে নিজেই হেসে দিল। পুরনো একটা মোটা চশমা, অনেক দিনের নোংরা জামা প্যান্ট, নোংরা বলে ভুল হবে, পুরনো। এতে শ্রাবণে কোনো দুঃখ নেই। সে যদি একদিন মানুষের মতো মানুষ হতে পারে তাহলে সব কিছু ঠিক হয়ে যাবে। সে তার বাবা মাকে আর কাজ করতে দিবে না। মাকে অনেক বড় একটা হাসপাতালে নিয়ে চিকিৎসা করাবে। তাকে এই জায়গায় থেমে গেলে চলবে না, অনেক বড় হতে হবে জীবনে। এখনো অনেক স্বপ্ন পূরণ করা বাকি আছে তার। আয়নার সামনে দাঁড়িয়ে এগুলো ভাবছিল শ্রাবণ। আকাশ শ্রাবণকে এই অবস্থায় দেখে তার কাঁধে হাত রেখে বলল, কি ভাবতেছিস এইভাবে দাঁড়িয়ে? আকাশ ভাইয়ের ডাকে একটু কেঁপে ওঠে শ্রাবণ। কিছু না ভাইয়া, বাবা মায়ের কথা খুব মনে পড়তেছে। প্রথম কয়েকদিন একটু মনে পড়বে, এরপর সব ঠিক হয়ে যাবে। আর দেরি করিস না, ভার্সিটি যাবি না? ভাইয়া, এখনই যাব। এরপর শ্রাবণ আর আকাশ সকালে নাস্তা না করেই বাসা থেকে বেরিয়ে গেল, কারণ আজকে বাসায় বুয়া আসেনি। এদিকে শ্রাবণের প্রচন্ড ক্ষুধা লেগেছিল, কারণ ভোরে ঘুম থেকে উঠে কোনো কিছু না খেয়ে অনেকটা কাজ করে এসেছে সে। ক্ষুধা তো লাগারই কথা। সে তার প্যান্টের পকেটে হাত দিল, 10 টাকার একটা পুরনো নোট খুঁজে পেল। তার মুখের কোণে একটা হাসি ফুটে উঠল। সে আর দেরি না করে তার ভার্সিটির সামনে থাকা একটা টং দোকানে চলে গেল। 10 টাকা দিয়ে 2টো রুটি সে কিনে আনলো। এরপর রাস্তার পাশে বসে খেতে যাবে, তখনই সে একটা বাচ্চাকে দেখতে পেল। পরনে ছেঁড়া একটা জামা আর প্যান্ট। ছেলেটা হয়তো রাস্তায় রাস্তায় ভিক্ষা করে। ভাইয়া, অনেক দিন ধরে কিছু খাই না, কিছু খেতে দিবে? বাচ্চাটাকে দেখে শ্রাবণের অনেক মায়া হলো। সে তার ভাগের একটা রুটি ছেলেটাকে দিয়ে দিল। ছেলেটা একটা মিষ্টি হাসি উপহার দিল, যেটা কোটি কোটি টাকা দিয়েও কেনা সম্ভব না। এগুলো ভেবে শ্রাবণ যখন তার কাছে থাকা বাকি একটা রুটি খেতে যাবে, তখনই খেয়াল করে ছেলেটা রুটিটা খাওয়া শেষ আর শ্রাবণের হাতে থাকা রুটিটার দিকে তাকিয়ে আছে। শ্রাবণ মনে মনে ভাবলো, আমি তো মাত্র একটা সকাল খাবার খাইনি, আর এই ছেলেটা হয়তো অনেক দিন ধরে না খেয়ে আছে। এর ক্ষুধার কাছে আমার ক্ষুধা কোনো মাইনেই রাখে না। তাই শ্রাবণ আর কিছু না ভেবে তার ভাগের বাকি রুটিটাও ছেলেটাকে দিয়ে তার মাথায় হাত বুলিয়ে দিল।
ছেলেটা খুশিতে যেন আত্মহারা হয়ে গেল। শ্রাবণ ছেলেটাকে বিদেয় জানিয়ে ভার্সিটির দিকে হাঁটা দিল আর মনে মনে ভাবতে লাগলো, 10 টাকা দিয়েও কারো মুখে হাসি ফোটানো সম্ভব? শুধু মন থাকা লাগে। এগুলো ভাবতে ভাবতে সে তার ভার্সিটিতে ঢুকে গেল। আর এতক্ষণ বসে শ্রাবণ আর ছেলেটার কর্মকাণ্ড সবকিছুই দেখতেছিল গাড়ির ভিতরে থাকা মায়াবী দুটো চোখ। সে অপরূপভাবে শ্রাবণের কর্মকাণ্ড দেখছিল আর ভাবতেছিল, এখনো এমন মানুষ আছে যে কিনা নিজের খাবার অন্যকে বিলিয়ে দেয় আর বিনিময়ে একটা হাসি উপহার দেয়। এগুলো ভাবতে ভাবতেই সে ছেলেটাকে হারিয়ে ফেললো আর একটা বড় নিঃশ্বাস নিয়ে ড্রাইভারকে গাড়ি চালাতে বলল। শ্রাবণ আজকে একদম ঠিক সময় ক্যাম্পাসে এসেছে। সে হাসি মুখে ক্লাসের ভিতরে প্রবেশ করলো, কিন্তু মুহূর্তেই তার হাসি মুখ মলিন হয়ে গেল, কারণ তার ক্লাসের সবাই আজকেও তাকে খ্যাত, ছোট লোক, কালো ইত্যাদি বলতে লাগলো। নিজের সামনে নিজের কানে এমন কথা শোনা যে কতটা কষ্টের সেটা একমাত্র সেই লোক ছাড়া আর কেউ বুঝবে না। শ্রাবণ শুধু কথাগুলো শুনে যাচ্ছে, কারণ এই কথার প্রতিবাদ করার ক্ষমতা তার নেই। সে মাথা নিচু করে ক্লাসের একদম শেষ বেঞ্চে বসে রইল। আজকে রাফি আসেনি, তাই শ্রাবণ আজকে সম্পূর্ণ একা। এইভাবে কিছু সময় থাকার পর এক পর্যায়ে স্যার ক্লাসে চলে আসে। সবাই চুপ হয়ে যায়। শ্রাবণ তার চোখের পানি মুছে ক্লাসে মনোযোগ দিল। ক্লাসের মাঝে হঠাৎ করে প্রিন্সিপাল স্যার ক্লাসে আসলো। তার সাথে একটা মেয়েও আছে। সকল ছাত্রছাত্রী দাঁড়িয়ে গেল। ক্লাসের সব ছেলেরা মেয়েটাকে দেখে অবাক হয়ে গেল, কারণ মেয়েটা আসলেই অনেক সুন্দর ছিল। কিন্তু শ্রাবণের সেদিকে কোনো খেয়াল নেই। সে মাথা নিচু করে দাঁড়িয়ে আছে। স্টুডেন্ট, যে যার জায়গায় বসে পড়ো। আজকে তোমাদের এখানে আসার একটা কারণ আছে। কি কারণে স্যার? এই যে আমার পাশে যাকে দেখতে পাচ্ছ, ও হচ্ছে শিমলা, আমাদের শহরের সবচেয়ে বড় বিজনেসম্যান আনোয়ার হোসেনের একমাত্র মেয়ে। শিমলা আজ থেকে তোমাদের সাথে তোমাদের একই ক্লাসে পড়াশোনা করবে। ক্লাসের সবাই একসাথে ওয়েলকাম জানালো শিমলা নামের মেয়েটাকে। এরপর প্রিন্সিপাল স্যার ক্লাস থেকে চলে গেল আর শিমলা নামের মেয়েটা বসার জন্য একটা সিট খুঁজতে লাগলো। ক্লাসের সব ছেলেরা তো তাদের পাশে সিট একদম শার্ট দিয়ে মুছে দিচ্ছে যাতে করে শিমলা তাদের পাশে বসে। কিন্তু শিমলা সবাইকে অবাক করে দিয়ে শ্রাবণের পাশে গিয়ে বসে। কিন্তু শ্রাবণ এখনো মেয়েটার দিকে একবারও তাকায়নি। ক্লাসের সবাই তো হাঁ করে তাকিয়ে আছে। কি হচ্ছে এটা? একটা কালো ক্ষেতের পাশে এত সুন্দর আর বড় লোকের ঘরের মেয়ে বসলো। কেউ যেন এটা মেনে নিতে পারছে না। এতগুলো বেঞ্চ ফাঁকা থাকা সত্ত্বেও শিমলা কেন শ্রাবণের পাশে এসে বসলো? এর আসল কাহিনী আমি আপনাদেরকে খুলে বলছি, শুনুন। কিছুক্ষণ আগে শ্রাবণ আর ওই পথ শিশুর কর্মকাণ্ড যে চোখ দুটো দেখছিল, সেই চোখ দুটো আর কারো ছিল না, ওটা শিমলার চোখ ছিল। শিমলা আজকেই ওই ভার্সিটিতে ভর্তি হতে এসেছিল আর ভার্সিটির সামনে এসে শ্রাবণের এই বিষয়টি খেয়াল করে। এরপর হঠাৎ করে শিমলা শ্রাবণকে হারিয়ে ফেলে। এরপর যখন শিমলা ক্লাসে আসে তখন যেন এক আকাশ সমান অবাক হয়, কারণ রাস্তার সেই ছেলেটা তারই ক্লাসমেট। সে মনে মনে অনেক খুশি হয় আর 7-5 না ভেবেই ছেলেটার পাশে এসে বসে পড়ে। এটাই হচ্ছে আসল কাহিনী। এইভাবে আজকে সবগুলো ক্লাস শেষ হয়ে গেল, কিন্তু শিমলা একবারও ছেলেটার মাথা উঁচু করে তার দিকে তাকাতে দেখেনি। বিষয়টি বেশ মজার। আর শ্রাবণের পাশে কে বসেছে সেটা দেখার কোনো প্রয়োজন সে মনে করেনি। তাই শ্রাবণ মাথা নিচু করে স্যারদের ক্লাস করছিল। এরপর ক্লাস শেষে শ্রাবণ তার ব্যাগ নিয়ে বাইরে চলে আসে। তার উদ্দেশ্য সোজা বাসায় যাওয়া, কিন্তু হঠাৎ করে একটা মেয়ে এসে তার রাস্তা আটকালো। শ্রাবণ এই মেয়েটাকে আগে কোনো দিন দেখেনি। সে মেয়েটাকে দেখে অনেক অবাক হয়ে যায়। মেয়েটা দেখতে অনেক সুন্দর, পুরো পরীর মতো। শ্রাবণ আর কিছু ভাবার আগেই সে তার মাথা থেকে সবকিছু ঝেড়ে ফেলে দেয়। যেহেতু এর আগে শ্রাবণ মেয়েদের হাতে অপমানিত হয়েছে, সাথে থাপ্পড়ও খেয়েছিল, তাই এবার ভয় পেয়ে আগে থেকেই বলে দিল, দেখুন আপু, আমি কিন্তু আপনাকে কিছু করি নাই, তাই শুধু শুধু আমাকে অপমান করবেন না প্লিজ। শিমলা শ্রাবণের এমন কথা শুনে অনেক অবাক হয় আর হেসে দিয়ে বলে, আরে না, তুমি কি আমাকে কিছু করেছো নাকি যে আমি তোমাকে অপমান করব? শিমলার গলার কণ্ঠ শুনে শ্রাবণ যেন আবারও হারিয়ে গেল।
তার সাথে আগে এমন হয়নি কখনো। একটা মেয়ের গলার কণ্ঠ এতটা মধুর হতে পারে, সে এটা কখনো ভাবেনি। আমি তো তোমার ক্লাসমেট, তাই তোমার সাথে পরিচিত হতে এসেছি। মানে প্রিন্সিপাল স্যার যাকে আমাদের... আমি আজকে নতুন ভর্তি হয়েছি, কিন্তু তুমি আমার দিকে একবার তাকিয়েও দেখলে না কেন? আমি তো তোমার পাশেই ছিলাম। দেখুন আপু, আপনি অনেক বড় লোকের মেয়ে আর আমি সামান্য রিক্সা চালকের ছেলে। আশা করি আপনি বিষয়টি বুঝতে পেরেছেন। আপনি বরং আপনার ক্যাটাগরির বন্ধু খুঁজে নিন। শ্রাবণ এটা বলে হনহন করে হেঁটে চলে এলো। সিমলাকে একটাও কথা বলার সুযোগ দিল না। সিমলা শ্রাবণের কথার আগা গোড়া কিছুই বুঝতে পারলো না, তাই সে আর কিছু না ভেবেই গাড়িতে উঠে বাসায় চলে গেল। শ্রাবণ রাস্তা দিয়ে হেঁটে বাসায় যাচ্ছিল, তখনই রকি এসে তার রাস্তা আটকালো। এ রাহুল, ভালো করে দেখ তো এই ছেলেটার মধ্যে কি আছে যেটা আমার মধ্যে নেই। রকি, এগুলো তুমি কি বলতেছো? কোথায় তুমি আর কোথায় আমি? তোমার সাথে আমার কোনো তুলনা হয় না। এটা যখন তুই বুঝিস, তাহলে ওই শিমলা কেন বুঝে না? ও কেন তোর পাশে গিয়ে বসলো? আমার সিটও তো ফাঁকা ছিল। এখানে আমার কি করার আছে? আমি তো তাকে বলি নাই যে আমার পাশে এসে বসুন। রকি, এই খ্যাতটা ঠিকই বলেছে, ওকে ছেড়ে দে আর চল বাসায় যাই। আচ্ছা, তোদের কথায় ছেড়ে দিলাম। আর একটা কথা, তোকে যেন ওই মেয়ের আশেপাশে না দেখি। রকি শ্রাবণকে উদ্দেশ্য করে বলল। শ্রাবণ শুধু মাথা নাড়িয়ে হ্যাঁ বলে আবার হাঁটতে শুরু করলো। শ্রাবণ মনে মনে ভাবতে লাগে, এখন তার কি দোষ? মেয়েটাই তো আগে এসে আমার পাশে বসেছে। তবুও রকি যখন বলছে মেয়েটার কাছ থেকে দূরে থাকাই ভালো হবে, শুধু শুধু ঝামেলায় না জড়ানোই ভালো। এগুলো ভাবতে ভাবতে শ্রাবণ তার বাসায় চলে এলো। বাসায় এসে ফ্রেশ হয়ে আসে শ্রাবণ। এরপর কিচেনে গিয়ে খাবার খেতে লাগে। খাবার খাওয়ার সময় ওই বাচ্চাটার কথা খুব মনে পড়ে তার। কতদিন খেয়ে না খেয়ে কাটিয়ে দেয় ওরা। আর বড়লোকের ছেলে মেয়েরা খাবার নিয়ে কত কিছু করে, এটা খাবো না ওটা খাবো না ইত্যাদি। শ্রাবণ খাবার শেষ করে তার রুমের পাশে বেলকনিতে একটি বই নিয়ে বসে পড়ে, কিন্তু কিছুতেই যেন পড়ায় মন বসাতে পারছে না। বারবার শুধু সিমলা নামের মেয়েটার চোখের সামনে ভেসে উঠতেছে। বারবার তার কানে মেয়েটার বলা কথাগুলো ভেসে আসছে। এগুলো কি হচ্ছে শ্রাবণের সাথে, কিছুই বুঝতে পারছে না। সে শুনেছে মানুষ যদি কোনোদিন প্রেমে পড়ে তাহলে নাকি তার সাথে এমন হয়। তাহলে কি? শ্রাবণ আর বেশি কিছু না ভেবে এইসব চিন্তা মাথা থেকে ঝেড়ে ফেলে দেয়, কারণ এটা কোনো দিন সম্ভব নয়। কোথায় সিমলা আর কোথায় শ্রাবণ? আকাশ পাতাল তফাৎ। দেখতে দেখতে সন্ধ্যা হয়ে যায়। আকাশও বাসায় চলে আসে। বাসায় এসে আকাশ লক্ষ্য করে শ্রাবণকে আজকে একটু অন্যরকম লাগছে, কেমন যেন চেহারা একটু হাসি ফুটে আছে। তাই আকাশ শ্রাবণের কাছে গিয়ে জিজ্ঞেস করলো, কিরে, কি করতেছিস? ও ভাইয়া, তুমি? কি আর করবো, একটু বই পড়তেছিলাম। তা আজকে তোকে একটু খুশি খুশি লাগতেছে কেন? কই ভাইয়া, আমি তো এমনই থাকি সব সময়। হয়েছে, আমি জানি। তুই মন দিয়ে বই পড়, আমি আমার রুমে যাচ্ছি। আচ্ছা ভাইয়া। আকাশ শ্রাবণের রুম থেকে চলে যাওয়ার পরে শ্রাবণ তার পুরনো মোবাইল ফোনটা বের করে। এরপর তার মাকে কল করে। আম্মা। বাপ আমার বল। তোমরা সবাই কেমন আছো আম্মা? আমরা ভালো আছি, তো চিন্তা করতে হবে না। তুই কেমন আছিস সেটা বল। আম্মা, আমি এখানে অনেক ভালো আছি। জানো, এখানে আমি একটা ভাইয়ার সাথে থাকি, সে খুবই ভালো মানুষ। নিজের শরীরে যত্ন নিস বাপ। আম্মা, তুমি কি করতেছো এখন? রাতের খাবার রান্না করেছিস? আব্বা কোথায়? আব্বার কাছে দাও তো একটু কথা বলি। শ্রাবণের এমন কথায় তার মা চুপ হয়ে যায়, কারণ শ্রাবণের আব্বা যে এখন রাতেও রিক্সা চালানো শুরু করেছে, শুধুমাত্র শ্রাবণের কথা চিন্তা করে। কি হলো আম্মা, তুমি চুপ করে আছো কেন? আব্বা কোথায়? তোর আব্বা একটু বাইরে আছে। আচ্ছা আম্মা, আব্বা এলে আমার কথা বইলো। এরপর শ্রাবণ ফোন কলটা কেটে দেয়। বাড়িতে তার মায়ের সাথে কথা বলে মনটা যেন আরো ভালো হয়ে গেল। এইভাবে আজকের দিনটাও কেটে গেল শ্রাবণের। প্রতিদিনের মতো আজকেও ভোরবেলায় ঘুম থেকে উঠে সাইকেল নিয়ে বেরিয়ে পড়ে শ্রাবণ। তার সাইকেলের পিছে এক বোঝাই খবরের কাগজ, যেগুলো রোজ সকালে সময় মতো বিলি করাই তার কাজ। আজকে কেন জানি খুব সকালে সিমলার ঘুম ভেঙে গেল। কিছুতেই আর ঘুম এলো না। সে কোনো দিন এত সকালে ঘুম থেকে ওঠেনি।
ফ্রেশ হয়ে এসে সে নিজেই এক কাপ চা বানিয়ে বেলকনিতে চলে এলো। সকালের মিষ্টি রোদ যে এত সুন্দর এইটা জানলে সে রোজ সকালে বেলকনিতে আসতো। রাস্তার দিকে তাকিয়ে বাইরের পরিবেশ দেখছিল শিমলা। তখনই বাইরে লক্ষ্য করলো পেপার বয় এসেছে, কিন্তু দূর থেকে কেমন যেন চেনা চেনা লাগছে শিমলার কাছে। যখনই পেপার বয় শিমলাদের বাসার সামনে এলো তখন শিমলা অনেক অবাক হয়, কারণ পেপার বয়টা আর কেউ ছিল না, ওটা শ্রাবণ ছিল। শ্রাবণকে নিয়ে শিমলার কৌতূহলটা যেন আরো বেড়ে যায়। সে অপলক দৃষ্টিতে বেলকনিতে বসে শ্রাবণের কাজটা দেখতে লাগলো। একটা পেপার মুড়িয়ে বাসার বাইরে থেকে ছুঁড়ে মারলো ভিতরে। এরপর শ্রাবণ সাইকেল চালিয়ে অন্য বাসায় যাওয়ার জন্য চলে গেল। যতক্ষণ পর্যন্ত শ্রাবণকে দেখা যাচ্ছিল ততক্ষণ পর্যন্ত শিমলা শ্রাবণকে দেখতেই থাকে। এক পর্যায়ে শ্রাবণ হারিয়ে যায় আর শিমলাও তার রুমে চলে যায়। রোজকার মতো আজকেও সকালের খাবার খেয়ে রেডি হয়ে নেয় শ্রাবণ। এরপর কলেজের উদ্দেশ্যে রওনা দেয়। রাস্তা দিয়ে হাঁটতে হাঁটতে ভার্সিটির সামনে চলে আসে সে। শ্রাবণ ক্যাম্পাসের ভিতরে ঢুকে আজকেও রাফিকে খুঁজে পায় না। হয়তো আজও আসবে না রাফি। বেশ কয়েকটা দিন হলো ভার্সিটি ভর্তি হয়েছে সে, কিন্তু এখনো ভার্সিটি ক্যাম্পাসে ভালো করে ঘুরে দেখেনি শ্রাবণ। তাই সে আজকে ঠিক করলো যে এখন পুরো ক্যাম্পাসটা ঘুরে দেখবে। যেই ভাবা সেই কাজ। শ্রাবণ হাঁটছে আর ক্যাম্পাসের সব জায়গায় চোখ দিয়ে দেখছে। সে খেয়াল করে ক্যাম্পাসের প্রত্যেকটা জায়গায় ছাত্রছাত্রী বসে আড্ডা দিচ্ছে, আর এর ভিতর থেকে কয়েকজন তার দিকে অন্যভাবে তাকাচ্ছে। এই কয়টা দিনে শ্রাবণকে মোটামুটি সবাই চিনে গেছে। খ্যাত নামটা উচ্চারণ হলেই সবাই বুঝে যায় যে ওটা শ্রাবণ। কয়েকজন ছাড়া সবাই শ্রাবণকে নিয়ে অনেক হাসি ঠাট্টা করে। এই কয়েকদিন এগুলো তার অভ্যাস হয়ে গেছে। এখন আর আগের মতো কষ্ট লাগে না তার। এগুলো ভাবছিল আর হাঁটছিল শ্রাবণ। তখনই ঘটলো এক বিপত্তিকর ঘটনা। শ্রাবণ অন্যদিকে তাকিয়ে হাঁটছিল, আর তখনই সে একটা মেয়ের গায়ের উপর গিয়ে ধাক্কা খায়। মেয়েটা আর শ্রাবণ দুজনেই মাটিতে পড়ে যায়। মেয়েটা ভীষণ রেগে যায়। মাটি থেকে উঠেই শ্রাবণের গালে ঠাস করে একটা থাপ্পড় বসিয়ে দেয়। শ্রাবণ তাল সামলাতে না পেরে একটু পিছিয়ে যায়। ভার্সিটির সবাই এই বিষয়টা দেখে বেশ মজা পেল। তারা সবাই আরো আগ্রহ নিয়ে বিষয়টি দেখতে লাগলো। তোর সাহস কি করে হয় আমাকে ধাক্কা দেওয়ার? ছোট লোক কোথাকার! নিজের চেহারার দিকে তাকিয়ে দেখেছিস কখনো? কাইল্লা ভূত একটা! তোকে তো ইচ্ছে করতেছে। আই এম সরি, আমি আসলে আপনাকে দেখতে পাইনি, না দেখে আপনার সাথে ধাক্কা খাই। তখনই মেয়েটার ফ্রেন্ডরা চলে এলো। তারা সবাই মেয়েটাকে জিজ্ঞেস করলো, নাবিলা, কি হয়েছে তোর? এই খ্যাতের সাথে দাঁড়িয়ে কি করতেছিস? নাবিলা নামের মেয়েটা সবকিছু খুলে বলল। তোর সাহস হয় কি করে নাবিলাকে ধাক্কা দেওয়ার? শালা খ্যাত কোথাকার! কি নোংরা জামা কাপড়, দেখলেই তো বমি আসে। আমি বুঝতে পারি নাই, না দেখে ধাক্কা লেগে গেছে, দয়া করে আমাকে মাফ করে দিন। তখনই লাবিরার মাথায় একটা দুষ্ট বুদ্ধি আসে। সে শ্রাবণকে বলে, মাফ করতে পারি, তবে তবে কি? তোকে সকলের সামনে কান ধরে 10 বার উঠবোস করতে হবে। না, এটা আমি করতে পারবো না। সামান্য একটা ধাক্কা লাগার কারণে এটা আমি করতে পারবো না। খ্যাত আবার মুখে মুখে কথা বলে। আমি বলেছি ব্যাস তোকে এটা করতে হবে, না হলে আমি কিন্তু আমার ছেলে ফ্রেন্ডদের ডাক দিব। ওরা যে তোর কি হাল করতে পারে সেটা তোর কল্পনার বাইরে। শ্রাবণ আর কোনো রাস্তা না পেয়ে সকলের সামনে কান ধরে উঠবোস করতে লাগে। ভার্সিটির সবাই জোরে জোরে কাউন্ট করছে, যেন একটা কোনো সার্কাস হচ্ছে। শ্রাবণ তার চোখের পানি আটকে রাখতে পারে না। চোখ থেকে টপ টপ করে পানি গড়িয়ে পড়ে। তবুও কারো মায়া হয় না ছেলেটার জন্য। এইভাবে 5 বার করার পর কোথা থেকে সেই দিনের শিমলা মেয়েটা শ্রাবণের সামনে চলে আসে। শিমলা শ্রাবণকে থামিয়ে দেয়। সে সরাসরি নাবিলাকে জিজ্ঞেস করে, কি হচ্ছে এখানে? আর তুমি ওকে এভাবে কান ধরতে বলেছো কেন? এই খ্যাত আমাকে ইচ্ছে করে ধাক্কা দিয়েছে, তাই ওকে শাস্তি দিচ্ছি। ও আচ্ছা, এই ব্যাপার। মনে করো তুমি হঠাৎ কালকে আমার সাথে ধাক্কা খেলে, এরপর আমি বললাম যে তুমি আমাকে ইচ্ছে করে ধাক্কা দিছো, তখন যদি আমি তোমাকে কান ধরতে বলি, তুমি কি ধরবে? নাবিলা মেয়েটা চুপ হয়ে যায়। তখনই পাশ থেকে একজন বলে ওঠে, কোথায় নাবিলা আর কোথায় এই খ্যাত? তাহলে আমি যদি বলি কোথায় আমি আর কোথায় এই নাবিল? আমার বাবা শহরের সব থেকে বড় বিজনেসম্যান, আমার সাথে তো
নাবিলার কোনো দিক দিয়েই যায় না। তার মানে নাবিলা কান ধরবে? এইবার সবাই চুপ হয়ে যায়। পুরো কলেজ এতক্ষণ ধরে সিমলার কথা শুনছিল। সকলের মনে এইবার একটু মায়া হলো শ্রাবণের জন্য। কারো কাছে কোনো উত্তর নেই প্রশ্নের। সিমলা ওখানে আর দাঁড়িয়ে না থেকে শ্রাবণের হাত ধরে ক্যাম্পাসের একদম ফাঁকা একটা জায়গায় নিয়ে এলো। শ্রাবণ এখনো কান্না করে চলেছে। সিমলা ব্যাপারটা বুঝতে পেরে টিস্যু দিয়ে শ্রাবণের চোখের পানি মুছে দিল। তখনই শ্রাবণ অপলকভাবে সিমলার দিকে তাকিয়েছিল। মেয়েটা আসলেই অনেক সুন্দর আর ভালো। তা না হলে কেউ কি এইরকম করে? তুমি তো আসলেই একটা বোকা। হঠাৎ সিমলার মুখে এমন কথা শুনে শ্রাবণ একটু লজ্জা পায় আর জিজ্ঞাসাসূচক দৃষ্টিতে তাকিয়ে থাকে সিমলার দিকে। সিমলা যেন চোখে চোখে এই শ্রাবণের প্রশ্নটা বুঝে গেল। সে হেসে জবাব দিল, বোকা না হলে কেউ এইরকম সকলের সামনে কান ধরে? সামান্য একটা মেয়ের কথায় কেউ কান ধরে? বোকা কোথাকার। আমি খুবই সামান্য একটা পরিবারের ছেলে। আমার কি ক্ষমতা আছে যে আমি ওই মেয়েটার কথার প্রতিবাদ করব? ক্ষমতা থাকার দরকার হয় না, একটু শক্ত হলেই হয়। তবে এখন আর সমস্যা হবে না। কেন সমস্যা হবে না কেন? এখন তোমার কাছে আমি চলে এসেছি। এবার আর কেউ তোমাকে কথায় কথায় অপমান করতে পারবে না। আমি সবাইকে আটকে দিব। কেন আপনি এমনটা করবেন? কারণ তুমি আমার ফ্রেন্ড, তাই। সিমলার মুখে ফ্রেন্ড কথাটা শুনে শ্রাবণের মনে একটা শান্তির জোয়ার বয়ে যায়। কেন এমনটা হয় সেটা তার জানা ছিল না। এখন কি এইখানে এইভাবে বসে থাকবে নাকি ক্লাসেও যাবে? ক্লাসের সময় হয়ে গেছে। চলুন। এরপর সিমলা আর শ্রাবণ একসাথে ক্লাসে প্রবেশ করে। পুরো ক্লাসের সবাই শ্রাবণের দিকে হাঁ করে তাকিয়ে আছে, যেন তারা ভূত দেখতে পেয়েছে। তাকিয়ে থাকারই কথা, কারণ তাদের ক্লাসের সব থেকে সুন্দর মেয়ে কিনা একটা কালো গরিব ছোট লোক ছেলের সাথে বন্ধুত্ব করেছে, আবার একসাথে ক্লাসে এসে এক বেঞ্চে বসেছে। সবাই অবাক হলো। একজন ভীষণ রেগে আছে। সে আর কেউ না, রকি। কারণ রকি মনে মনে সিমলাকে পছন্দ করে, আর সে এটা মেনে নিতে পারছে না যে তার পছন্দের মানুষ খ্যাত একটা ছেলের সাথে বসে আছে, আবার কথাও বলছে। শ্রাবণ আর সিমলা দুজনে পিছনে বসে কথা বলছে।